মরা সাপকে সবাই একটা করে বাড়ি দিতে পছন্দ করে। সাপটা যখন ফনা তুলে থাকে তখন কিন্তু তার ধারের কাছে কেউ যেতে চায় না। বিগত সরকার বলে আমরা যেটাকে বলছি তারা কিন্তু অলওয়েজ মরা সাপ। এর আগের বিএনপি সরকারকে যেভাবে ভিলিফাই করা হয়েছিল আওয়ামী লীগের সময়, কোনো সমস্যা কেউ ফেস করে নাই সেটা করে। এখন যদি আবার বিএনপি ক্ষমতা না থাকে, বিএনপিকে নিয়েও হবে, এটা হতে দেরি হবে না। কঠিন সময়ে যেটা আমি বলবো যে আমাদের জন্য তৈরি হয়েছিল যখন যুদ্ধ অপরাধের বিচার এবং 2014 সালের নির্বাচন, এই সময়টার মধ্যে আমরা দেখলাম বাংলাদেশে যখন কোনো সরকার পতন হয় তখন এই মিডিয়া হাউসগুলো বা কিছু কিছু সংবাদপত্র ওই যে পতনকৃত সরকার তার ব্যাপক সমালোচনা করে, ব্যাপক। এই আওয়ামী লীগের আগে আমি বিএনপির সরকার পতনের ক্ষেত্রে সেটা দেখলাম, পরবর্তী আওয়ামী লীগের পতন দেখলাম, পরবর্তী যে ইউনূস সরকার যে চলে গেল, এখন দেখলাম যে একটা বাংলাদেশের 2-3টা পত্রিকা ইউনূস সরকারকে এত বেশি পচাচ্ছে বা তার এত বেশি তার বিরুদ্ধে রিপোর্ট করতেছে। এটা আসলে কি কারণে, বা এটা কি কোনো ইন্ডিভিজুয়াল কারো অ্যাসাইনমেন্ট কিনা? এটা অ্যাসাইনমেন্ট হোক বা না হোক সেটাতে আমি বুঝি না, কিন্তু দেখুন ওই যে মরা সাপকে সবাই একটা করে বাড়ি দিতে পছন্দ করে। সাপটা যখন ফনা তুলে থাকে তখন কিন্তু তার ধারের কাছে কেউ যেতে চায় না। সো যেটা বিগত সরকার বলে আমরা যেটাকে বলছি তারা কিন্তু অলওয়েজ মরা সাপ। সেটা আপনি বলেন যে এর আগের বিএনপি সরকারকে যেভাবে ভিলিফাই করা হয়েছিল আওয়ামী লীগের সময় হয়েছে, হ্যাঁ, কোনো সমস্যা কেউ ফেস করে নাই সেটা করে। আওয়ামী লীগ সরকারকে নিয়েও হয়েছে, অনেক যুক্তির কারণও ছিল সেটা হওয়ার। ইন্টারিম সরকারকে নিয়েও হয়েছে, আমি বলবো সেখানেও হয়তো যৌক্তিক কারণ আছে। হ্যাঁ, এখন যদি আবার বিএনপি ক্ষমতা না থাকে, বিএনপিকে নিয়েও হবে, এটা হতে দেরি হবে না, একেবারেই দেরি হবে না। অথচ আমরা কিন্তু শিখে আসছি যে সাংবাদিকের কাজই হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করা। এক্স্যাক্টলি, মানে আপনি সেটা কি হচ্ছে না, আপনি জবাবদিহি করবেন কাকে? যিনি ক্ষমতায় আছে তাকেই আপনি জবাবদিহি করবেন, এটাই তো সাংবাদিকতার কাজ। কিন্তু হ্যাঁ, আবার একই সঙ্গে এটাও ঠিক যে বিগত সময় যদি কোনো অনিয়ম হয়ে থাকে সেটাকে যে আপনি জবাবদিহিতার আওতায় আনবেন না বা সেগুলোকে তুলে ধরবেন না, ব্যাপারটা তাও না। আমি ধরে নিচ্ছি অনেক সময় যখন যে সরকার থাকে সেই সরকারের বিরুদ্ধে বা তাকে জবাবদিহির আওতায় আনারটা সাংবাদিকদের জন্য কোনো কোনো ক্ষেত্রে হয়তো কঠিন হলেও হতে পারে। কিন্তু আবার এটাও ঠিক যে আপনি শুধু যারা অলরেডি চলে গেছে শুধু তাদের সমালোচনায় মত্ত থাকবেন, আর যারা ক্ষমতায় আছে তাদের সব কিছু কি আপনি রাইট বলবেন, ব্যাপারটা তাও না, এটা হওয়া উচিত না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ব্যাপারটা হয়তো ওরকম হবে না। হয়তো বাংলাদেশে যেহেতু অনেক মিডিয়া আছে, অনেক সাংবাদিক, হয়তো 10টা মিডিয়া সরকারের পক্ষ নেবে, বাকি আরও 15টা মিডিয়া সেটা সমালোচনা করবে। সো এইভাবে আমরা সমালোচনার জায়গাটা বা জবাবদিহিতার জায়গাটা খুঁজে পাবো। আপনার লম্বা যে ক্যারিয়ার সাংবাদিকতার উপর সবচেয়ে চ্যালেঞ্জিং সময় কোনটাকে আপনি মনে করেন? চ্যালেঞ্জিং সময় আসলে বলতে অনেক, মানে চ্যালেঞ্জিং বলতে যদি আপনি দেখেন যে মানে সাংবাদিকতা করতে গিয়ে আপনি একটা রাষ্ট্রের দিক থেকে একটা হয়তো নেগেটিভ কিছু ফেস করা, সেটা একটা জিনিস। আবার হয়তো রাষ্ট্র নেগেটিভলি কোনো কিছু না করলেও সমর্থকদের দিক থেকে ফেস করা, সেরকম আছে। যেমন ধরেন একটা কঠিন সময় ছিল যেমন 1/11-এর সময়, যখন একটা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ছিল। দ্যাট ওয়াজ রিয়েলি এ টাফ টাইম এটা আমাদের সাংবাদিকতার জন্য। পরবর্তীতে আরেকটা কঠিন সময়ে যেটা আমি বলবো যে আমাদের জন্য তৈরি হয়েছিল যখন যুদ্ধ অপরাধের বিচার এবং 2014 সালের নির্বাচন, এই সময়টার মধ্যে ওই সময়টার মধ্যে একটা কঠিন সময় ছিল। এরপরে ধাপে ধাপে বিভিন্ন সময় এসেছে। আপনি জানেন যে বিভিন্ন সময় এটা ঘটনার পরিপ্রেক্ষিতে ওই চ্যালেঞ্জগুলো আসতো। সেই চ্যালেঞ্জের টাইমটা যে সবসময় থাকতো ব্যাপারটা তা না, এটা অবস্থার পরিপ্রেক্ষিতে, ঘটনার পরিপ্রেক্ষিতে এই পরিস্থিতিগুলোর উদয় হতো আর কি।